নওদার বিধায়ক হুমায়ুন কবির কি শেষ পর্যন্ত জেলে যাবেন? তেমনই ইঙ্গিত স্পষ্ট হলো এদিন বিধানসভায়। কি হয়েছে ঘটনাটা আপনারা জানেন। সাম্প্রতিককালে হুমায়ুন কবির নওদা থেকে নির্বাচিত, যিনি বিধায়ক, আরও একটি কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন, তিনি তার এলাকায় একটি নির্দিষ্ট সভায় সেখানে খুব উত্তেজক কিছু রাজনৈতিক বক্তব্য রেখেছেন এবং অবশ্যই নির্দিষ্ট একটি কমিউনিটির প্রেক্ষাপটে দাঁড়িয়ে তিনি বক্তৃতাটা রেখেছেন। সেই বক্তৃতার নজরে এসছে রাজ্য সরকারের, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন বিধানসভায় স্পষ্টত জানিয়ে দিলেন যে হুমায়ুন কবির যেটা করলেন এরপর কিন্তু তার কপালে শাস্তি আছে এবং নির্দিষ্টভাবে এফআইআর হবে। যারা আয়োজক সভার তাদের বিরুদ্ধে এফআইআর হবে এবং তাদের গ্রেফতার করা হবে এবং স্পষ্টত বোঝা গেল যে হুমায়ুন কবিরের দিকেও শেষ পর্যন্ত রাজ্য পুলিশ হাত বাড়াবে এবং নিশ্চিতভাবে তিনি জেলে যাবেন। হয়তো তাকে শেষ পর্যন্ত বহরমপুর জেলেই হুমায়ুন কবিরকে বেশ কিছুদিন কাটাতে হবে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী স্পষ্টত বিধানসভায় দিন পরিষ্কার করে দিলেন যে হুমায়ুন কবির সম্ভবত এটাই তার শেষ বক্তৃতা। কোনো একটি বক্তৃতা করেছেন বিধানসভায় এবং বাইরেও যে বক্তৃতাটা করেছেন সেই বক্তৃতার প্রেক্ষিতে দাঁড়িয়ে এটাই তার শেষ বক্তৃতা। এখন দেখুন, হুমায়ুন কবিরের কথা বলতে গেলেই আপনারা জানেন জনতা ইউনাইটেড পার্টি তৈরি করেছেন নির্বাচনের আগে এবং তারপর বাবরি মসজিদ তিনি তৈরি করছেন, মানে মুর্শিদাবাদের মাটিতে ঘোষণা করে 500 কোটি টাকার অ্যাকাউন্ট ওপেনিং করলেন, প্রচুর মিডিয়াতে বাইট দিলেন, প্রচুর সেন্সেশন তৈরি করলেন এবং শেষ পর্যন্ত যেটা হলো সেটা হচ্ছে তার দল মুখ থুবড়ে পড়লো। সারা পশ্চিমবঙ্গে তিনি হেলিকপ্টারে ঘুরবেন, ব্রিগেডে তিনি সভা করবেন, অনেক কিছু বলেছিলেন। সেই সময় প্রচুর মানুষ, মুর্শিদাবাদের মাইনরিটি সম্প্রদায়ের মানুষ হুমায়ুন কবিরের সঙ্গে ছিল। কিন্তু দেখা গেল শেষ পর্যন্ত বহু আসনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করলেন, মিমের সঙ্গে হাত ধরেছিলেন, কিন্তু মিমও হাত ছেড়ে দিল পরবর্তীকালে। সিপিএম তার সঙ্গে যোগাযোগ করেছিল, মোহাম্মদ সেলিম তার সঙ্গে কথা বলতে গিয়েছেন, কিন্তু তারপর সিপিএমের সঙ্গেও তার কোনো সমঝোতা হয়নি। তিনি এককভাবে লড়াই করেছেন, বেশ কিছু কেন্দ্রে তার প্রার্থীরা নির্বাচনে কন্টেস্ট করেছেন, সেই সব জায়গায় তার কার্যালয় ওপেন করতে গিয়ে তিনি বেশ জমাটি সভাটাও করেছেন, সব কিছু হয়েছিল। বাংলার মাটিতে বেশ কিছুদিন হুমায়ুন কবির আলোচনার বিষয় ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল বাবরি মসজিদ তৈরি করব বলে নির্বাচনী আসরে নেমে নতুন দল তৈরি করে তৃণমূল থেকে বেরিয়ে এসে শেষ পর্যন্ত 2টি আসন জিতলেন এবং নিজে যে 2টি আসনে দাঁড়িয়েছেন সেই 2টি আসনেই জিতলেন। এবং তারপর থেকেই এই নতুন বিধানসভা গঠিত হওয়ার পর থেকে মিষ্টি করালেন সবাইকে, সব কিছুই আমরা দেখলাম। কিন্তু শেষ পর্যন্ত তিনি খাপ থেকে বেরিয়ে আবার সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তৃতা দিচ্ছিলেন। ইদানিংকালে টুকটাক আমাদের নজরে আসছিল। রাজ্য সরকার কি উপেক্ষা করবে আমার মনে হয়েছিল বারবার, কিন্তু রাজ্য সরকার উপেক্ষা করেননি। এদিন বিধানসভায় শুভেন্দু অধিকারী কিন্তু তার নির্দিষ্ট অ্যাকশন প্ল্যান বলে দিলেন। যে মানুষটা বাবরি মসজিদ মুর্শিদাবাদের মাটিতে তৈরি করব তৃণমূলে থেকে বলেছিলেন, তারপর তৃণমূলে 1 বছর কাটানোর পর তাকে সাসপেন্ড করালো, ফিরহাদ হাকিম তাকে সাসপেন্ড করলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি নিজে দল করে একটা বাংলার মাটিতে একটা আবহ তৈরি করলেন যে তিনি প্রচুর আসনে জিতবেন, সমস্ত সংখ্যালঘু ভাই বোনেরা তাকে ভোট দেবেন, কিন্তু শেষ পর্যন্ত কেউই তাকে ভোট দেননি, তার নির্দিষ্ট 2টি কেন্দ্র ছাড়া। এরকম একটা উত্তেজক পরিস্থিতি বাংলার রাজনীতিতে নির্বাচনের আগের 2 মাস করে শেষ পর্যন্ত সেই লোকটা যখন বিধানসভায় ঢুকলেন এবং তারপর যে ভুলটা করলেন, এবং সেই ভুলটা এমন একটা সময় করলেন যখন রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় নন, রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী। শুভেন্দুবাবু সেটা স্পষ্টও বলে দিলেন যে দুর্বল মুখ্যমন্ত্রী ভাববেন না, আগে দুর্বল মুখ্যমন্ত্রী ছিলেন বলে আপনি যা ইচ্ছে তাই করে গেছেন, এখন কিন্তু সেটা আর হবে না। ফলত কী হতে চলেছে সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। হুমায়ুন কবির জেলে হয়তো যাবেন। প্রশ্নটা হলো তিনি কি বহরমপুর জেলে থাকবেন? বহরমপুর জেলই তো তার পছন্দ হবে, কেন কাছাকাছি অন্তত তার মানে আত্মীয় স্বজন, লোকজন সবাই হয়তো ওই মুর্শিদাবাদের মাটিতেই থাকেন, ফলত তাদের যোগাযোগ করতে সুবিধে হবে তার প্রিয়জনের সঙ্গে। এবং সেটাই আলোচনার বিষয় যে হুমায়ুনের পছন্দ কোনটা হবে, প্রেসিডেন্সি জেল না বহরমপুর জেল, সেদিকে তো আমাদের নজর থাকবে। কিন্তু চলুন এই মুহূর্তে চলুন বিধানসভায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হুমায়ুন কবির সম্বন্ধে যা বলেছেন যথেষ্ট ইঙ্গিতবাহী এবং হুমায়ুনের জেল যাত্রা অনিবার্য। কি বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুনুন। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এরপরে একটি বিবৃতি দিবেন। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ করছি বিবৃতিটি প্রদান করুন। সম্মানীয় অধ্যক্ষ মহোদয়, একটি গুরুতর এবং অত্যন্ত
অ্যালার্মিং বিষয়ে আজকে সবাই যখন মিলিত হয় তখন পয়েন্ট অফ অর্ডারের মাধ্যমে মাননীয় বিধায়ক নাগরাকাটা, সম্মানীয় পুনা ভাংরা, মাননীয় বিধায়ক কালিয়াগঞ্জ উৎপল মহারাজ এবং অন্যান্য একাধিক বিধায়ক এখানে তুলে ধরেছেন নওদা বিধানসভার বিধায়ক মাননীয় হুমায়ুন কবিরের দুটি জায়গায় অত্যন্ত আপত্তিজনক, সাম্প্রদায়িক এবং সমাজ এবং রাজ্যের পক্ষে ক্ষতিকারক বক্তব্যের উপরে আমার সঙ্গে পরিষদীয় মন্ত্রী ডক্টর শঙ্কর ঘোষ যোগাযোগ করেছিলেন। আমি তাকে আশ্বস্ত করেছিলাম যে মাননীয় অধ্যক্ষ মহোদয় অনুমতি দিলে আমি এই সংক্রান্ত একটি স্টেটমেন্ট হাউসে রাখব। প্রথমত, মাননীয় হুমায়ুন কবির যে বক্তব্য রেখেছেন এই বক্তব্য আপনাদের কাছে আমি পড়ে শোনাচ্ছি। 26/6/2026 আফটারনুন হুমায়ুন কবির এমএলএ নওদা এসি, তিনি একটি উনার পার্টির মিটিং কাশীপুরে রেজিনগরে করেছেন। সেখানে তিনি বলছেন এই যে অনামিকা ঘোষ সে ভোটে হেরে মনে করছে আমি এমএলএ, এখানে ভোটে হেরে বিজেপি মনে করছে আমি এমএলএ, এখানে এখন আস্ফালন করে বেড়াচ্ছে। তা আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করবেন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না সেদিন এমন সাটা ভাগা মার শুরু করবে যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। কেস এরকম কেস আমাদের বহরমপুরে জেল খাটা আছে। 5000 লোককে আপনি বহরমপুর সেন্ট্রাল জেলের যা আয়তন তাতে 4700 বা 4800 বেশি লোক ধরে না। লাখে লাখে লোককে রাস্তায় নিয়ে নামাবো আর সাটা ভাঙা মার দেব আর জেলে যাব। কদিন জেলে আটকে রাখতে পারবেন, কত খাওয়াতে পারবেন দেখব। লিমিট যেদিন ক্রস হয়ে যায় না, মাথাটা যেদিন গরম হয়ে যায় সেদিন আমি এসপি বুঝবো না, চিফ মিনিস্টারে বুঝবো না, আর কে কোথায় থাকলো আর কে কোথায় থাকলো না ওসব বুঝবো না। আমি নিজেই নেতৃত্ব দিয়ে দাঁড়াবো। এটা একটা ইনসিডেন্ট 1। ইনসিডেন্ট 2, শক্তিপুরে দুয়ারা ঘাটে 8 তারিখে সেখানে উনি বলছেন ভোটের আগের দিন আমার নিজের ভাইপোকে অ্যারেস্ট করেছে এই ওসি। এই আমি তো ভাষা বলতে পারবো না, এই বাচ্চাকে আগে দেখব, তারপরে ভাষাটা আমি অমিট করছি। এই বাচ্চাকে এমন শিক্ষা দেব, এর বাবা 14 গোষ্ঠীর নাম ভুলিয়ে দেব, এ লালগোলাতে 500 মুসলমানের লাইফ শেষ করে দিয়ে এসেছে। সত্যভাবে বলবো, এই ওসিকে এখান থেকে সরানো শুধু না, একেবারে অকেজো পোস্টিং দিতে হবে। যদি না দেয় 10,000 লোক নিয়ে থানা ঘিরে একে কলার ধরে থানা থেকে বার করব, পারলে আমাকে রুখে নেবেন। এই দুটো ইনসিডেন্টের পরে আমার মনে হয়েছে যে এনাফি জানাব, সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানোর। আপনাকে আমি পরিষ্কার বলছি, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী নন। আপনি দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি করেছেন, যা খুশি বলেছেন। আমি আপনাকে বলে গেলাম আমরা দুটো এফআইআর স্টার্ট করেছি। রেজিনগর পিএস কেস নম্বর 219/226 ডেটেড 26/6/2026 আন্ডার সেকশন 152, 192, 196, 197,
224, 299, 351 উইদিন ব্র্যাকেট 2, 352, 353 অব দি ভারতীয় ন্যায় সংহিতা। ইনসিডেন্ট নাম্বার 2 তেও আমরা শক্তিপুর পিএসএ 176/226 আরেকটা কেস ইস্যু করেছি। সেই কেসেও আমরা ভারতীয় ন্যায় সংহিতার সমস্ত সেকশন লাগিয়েছি এবং আমি আপনাদেরকে অ্যাসিওর করছি এত বড় ক্ষমতা আপনাকে কেউ দেয়নি। আপনি মুখে যেগুলো বলেছেন, আপনাকে আমি বলে গেলাম, আপনি কেন করছেন আমি জানি, আপনি কেন করছেন রাজনৈতিক কারণটা আমি জানি। আপনার এজেন্ডা 2 ছিল। 1 এজেন্ডা ভরতপুর, রেজিনগর, নওগাঁয় সব নির্বাচিত পঞ্চায়েত যে দলেরই হোক ভেঙে আপনার পার্টিতে নিয়ে যাওয়া। আপনি সেটা করতে পারছেন না। আর দ্বিতীয় হচ্ছে আপনি 2টো সিটে জিতেছেন, নিয়ম মেনে একটাই রিজাইন করেছেন রেজিনগর। আগামী 2-3 মাসের মধ্যে উপনির্বাচন হবে, আপনি আপনার ছেলেকে জেতাতে চাইছেন। 72% মুসলিম আছে, মুসলিম ভোটকে কনসলিডেট করার জন্য আপনি এই খেলাটা খেলছেন। আপনি কান খুলে শুনে রাখুন, আপনাকে এইভাবে ধমক হুমকি বেপরোয়া লাগাম ছাড়া কথা বলতে দেব না, দেব না, দেব না। আপনাকে আমি শুধু 3টে উদাহরণ দিলাম। সন্দেশখালীতে একজন ছিল, 2024 1 জানুয়ারি বলেছিল তৎকালীন বিরোধী দলনেতা এলে তার হাত কেটে পায়ে, পা কেটে হাতে লাগাবে আর চামড়া ছাড়িয়ে মেদিনীপুরে পাঠিয়ে দেবে। ওর অবস্থা কি হয়েছে সবাই দেখেছে। একই টোন ছিল। আরেকটা জীবনতলার গুন্ডা ক্যানিং ভাঙড়, ওর অবস্থাও কি হয়েছে দেখতে পাচ্ছে সবাই। আরেকটা পুষ্পা ঝুঁকে গায়ে নেই, এমন ঝোঁকা ঝুঁকেছে খালি পায়ে, ছোট প্যান্ট পরে, কান ধরে উঠবস করতে করতে যাচ্ছে। আপনাকে আমি বলে গেলাম পুলিশ তার ব্যবস্থা নেবে। আর আমি 1 সপ্তাহ পরে মুর্শিদাবাদে যাচ্ছি। আমি প্রমাণ করে দেব ভারতবর্ষের সংবিধান, আইন শেষ কথা বলে, কোন বাতের আওয়াজ শেষ কথা বলে না। আপনাকে সংযত হওয়ার, সতর্ক হওয়ার, এই ধরনের কথা প্রত্যাহার করার এবং ভবিষ্যতে এই ধরনের কথা বলার আগে 25 বার ভাবার হুঁশিয়ারি দিয়ে আমি সবাইকে আশ্বস্ত করছি। আপনারা ভাবছেন কেস হয়েছে, অ্যাকশন কবে হবে? যারা ওকে ডেকেছিল এই সভাতে তাদেরকে আগে তুলব, তারপরে আপনার কাছে যাব। যা করার করব আমি আশ্বস্ত করছি আপনাদের। আপনি ধরে রাখুন, এটা ওর শেষ বক্তব্য, ধরে রাখতে পারেন। এই সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করবে, গুন্ডাদের শাসন সমাপ্ত করবে, নিশ্চিন্ত থাকুন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।